শুরু করছি পরিজন উপন্যাস। লিখেছেন ইশিতা রহমান সানজিদা। পর্ব ২৬। বৈঠকে উপস্থিত সবাই স্বাভাবিক থাকলেও বধূ বেশে বসে থাকা তনয়ার মনে জাগলো কৌতূহল। বিস্মিত চোখে তাকালো পর্দার অপর প্রান্তে থাকা ব্যক্তির পানে, কিন্তু মুখটা দেখে বোঝা যাচ্ছে না। পরি তবুও দেখার চেষ্টা করছে ঘোমটার ফাঁকে, কিন্তু সে ব্যর্থ। পরি কি ভুল শুনল? যদি সঠিক শুনে থাকে তাহলে বাকি সবাই এত স্বাভাবিক কেন? কিছু হয়েছে কি? মাথা ঘুরে উঠল পরির। চেয়েও শান্ত থাকতে পারছে না। ওদিকে কবুল বলার জন্য বারবার তাড়া দিচ্ছেন কাজী সাহেব। পরি রয়েছে অন্য ধ্যানে, ঘোর কাটছে না কিছুতেই। অনেকক্ষণ ধরে সবাই বলছে কবুল বলতে, কারো কথায় পরির কান অব্দি পৌঁছায়নি। শেষে আফতাব দিল ধমক। সব মেয়েরা থেমে গেল। পরি চমকে উঠে বাবার দিকে তাকালো। আফতাব গম্ভীর সুরে বলে, এত দেরি করছো কেন পরি? তাড়াতাড়ি কবুল বলো। পরপর কয়েক ঢোক গিলে পরি ৩ বার কবুল পড়ে ফেলে, কিন্তু শরীরের ভর আর ধরে রাখতে পারে না পরি। ঢলে পড়ে কুসুমের গায়ে। পরির ঘোমটা আরো টেনে নিয়ে কুসুম জাপটে ধরে পরিকে। কুসুম জোরেই বলে উঠল, পরি আপা, আপনার কি হয়েছে? সামনের পর্দাটা সরিয়ে ফেলা হলো। আফতাব মহিলাদের সব সামলাতে বলে কাজীকে নিয়ে চলে গেল। পরীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই। এই মুহূর্তে ঘরে নিয়ে যাওয়া দরকার পরীকে। বৈঠকে আর মহিলাদের থাকা সম্ভব না। মেয়ের খবর শুনে মালা দৌড়ে এলো। কয়েকবার ডাকলো পরীকে, কিন্তু পরী সাড়া দিল না। সায়ের এখনো আগের মতোই বসে আছে, দৃষ্টি তার নত অবস্থায়। মালা সায়েরকে আদেশ দিলেন পরীকে নিজের ঘরে দিয়ে আসতে। আদেশ পেয়ে সায়ের উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে কোলে তুলে নিল তার সদ্য বিবাহিত স্ত্রীকে। তারপর অন্দরে পা ফেলল। অনেকগুলো বছর পর এই প্রথম আফতাব ব্যতীত কোনো পুরুষ অন্দরে পা ফেলেছে। কুসুম আগে আগে গিয়ে পরীর ঘর দেখিয়ে দিল। সিঁড়ি বেয়ে দোতলার একেবারে কোণার ঘরটা পরীর। পালঙ্কের উপর পরীকে শুইয়ে দিয়ে সায়ের কক্ষ ত্যাগ করল। কুসুম আর মালা রইল সেখানে। নুরুন্নগর গ্রামের প্রতিটা মানুষ আজ পরীকে নিয়ে কথা বলছে। ৪ গ্রামের জমিদার আফতাব, ধন সম্পদ কম নেই তার, যেন এক রাজা। আর মেয়েগুলো দেখতে রাজকন্যার থেকে কম নয়, সোনালি আর রূপালির থেকেও বেশি সুন্দর পরী। এমন সোনাবরণ মেয়ের বিয়ে হলো শেষে এক সামান্য কর্মচারীর সাথে। এটা কেউ মানতেই পারছে না। কোথায় রাজকন্যা আর কোথায় প্রজা? আফতাবের এমন সিদ্ধান্ত মানতে পারছে না গ্রামবাসীরা। সায়ের ছেলে হিসেবে খারাপ না, সবাই ভালো জানে তাকে, কিন্তু তাই বলে জমিদার কন্যা বিবাহ করার যোগ্যতা ওর নেই। বড় মেয়ে তো নিজের কপাল নিজেই পুড়িয়েছে, আর ছোট মেয়ের কপাল আফতাবই পোড়ালো। গোবরের পদ্মফুল মানায় না। বাইরে সবাই নানা ধরনের কথা বললেও জমিদার বাড়ির আঙ্গিনায় আসতেই সবার মুখ বন্ধ হয়ে যায়। থমথমে পরিবেশ, কারো মুখে কথা নেই। শেখর না আসায় এমনিতেই আফতাব বেশ চটে আছে। এখন কেউ ভালো কথাও আফতাবের সামনে বলতে পারছে না। সব কথাই তেতো লাগছে তার কাছে, এমনকি নিজের ভাই আখিরকেও অসহ্য লাগছে। জ্ঞান ফিরেছে পরীর। চোখ মেলে আশেপাশে তাকিয়ে পরী বুঝতে পারল সে নিজের ঘরে আছে। তাহলে কি পরী এতক্ষণ স্বপ্ন দেখছিল? পরী চট করে উঠে বসল। ঘরে কুসুম ছাড়ার কেউই নেই, তাই কুসুমকে জিজ্ঞেস করলো, আমি এখানে কিভাবে এলাম কুসুম? আমি তো বৈঠকে ছিলাম। আর তখন? পরী একটু থামলো, তারপর বলল, বিয়ে কি হয়ে গেছে? কন কি আপা, আপনার মনে নাই? আপনি তো কবুল করে হুঁশ হারাইলেন। আর বিয়েটা কার সাথে হয়েছে? আপনি দেখি সব ভুইলা গেছেন। সায়ের ভাইয়ার লগে আপনার বিয়ে হয়েছে। তাহলে শহরের ওই ছেলেটা কোথায়? কুসুম থামলো, বড় করে নিঃশ্বাস ফেলে বলল, জানি না আপা, আমরা সবাই তো বরের অপেক্ষা করতেছিলাম। দেরি দেখা সায়ের ভাই তো লোক পাঠাইছিল, হ্যাঁ লোকগুলান শহরে যাইয়া ফিরা আইছে, তাও বরযাত্রী আহে নাই। শহরে বাবুর বাড়িতে যাইয়া কেউই পায় নাই। এখন কি হইব? হ্যার লাইগা বড় কর্তা সায়ের ভাইয়ের লগে আপনার বিয়া দিল। ওরা গেল কোথায়? হঠাৎ করে তো কোনো মানুষ উধাও হয়ে যায় না। কি জানি গতকাল তো সায়ের ভাই সহ আরো মানুষ যাইয়া দেখা কইরা আইছে। এখন কই আছে কে জানে। তয় একখান কথা কই, শহরের পোলারারে আমার ভালো লাগে নাই। হ্যার লগে বিয়া হয় নাই শকর করেন। হ্যাগর নিয়া ভাববেন না কোথায় যাইব। বড়কর্তা একবার ধরতে পারলে মাইরা ফেলবো। জমিদারের লগে রসিকতা? পরী আর কথা বাড়ালো না, হাঁটু মুড়ে ওখানেই বসে রইল। কিছুক্ষণ বাদেই মালা আর জেসমিন আসলো। মালা কুসুমকে বলল পরীর কাপড় গুছিয়ে দিতে।
পরি বলে উঠল, কাপড় গোছাবে মানে? আমি কোথায় যাব? শ্বশুর বাড়ি। পালঙ্ক থেকে নেমে পরি বলল, কিন্তু আম্মা উনি তো আমাদের এখানেই থাকে। আমরা এখানেই থাকি। মালা জবাব না দিয়ে কুসুমের সাথে পরীর কাপড় গোছাতে লাগলেন। জেসমিন এগিয়ে এসে পরীর হাত ধরে বললেন, এখন সায়ের এই বাড়ির জামাই পরি, আর এখানে থাকা চলবে না তার। লোকে কি বলবে তখন? তাই তোমারে নিয়ে যাইব এখনই। অনেক দূরের পথ পরি, তোমার গহনা সব খোলো আর শাড়ি বদলাও। পরি কিছু বলতে চাইল, কিন্তু জেসমিন বলতে দিল না। নুরনগর থেকে 7 গ্রাম পার হয়ে নবীনগর, অনেক দূরের পথ পাড়ি দিতে হবে পরীকে। পথে যদি চোর ডাকাতের পাল্লায় পড়ে তো গয়নাগুলো লুটে নেবে। তাই জেসমিন গয়নাগুলো একটা ব্যাগে ভরে মালার কাছে দিল। মালা সেগুলো পরীর জামা কাপড়ের মধ্যে লুকিয়ে দিল। মায়ের কথা মতো পরী বেনারসি খুলে সুতি শাড়ি পরল। মালা পরীর মাথায় ওড়না পেঁচিয়ে নেকাব বেঁধে দিল। তারপর গায়ে চাদর জড়িয়ে দিয়ে বলে, চাদর খুলবি না, বাইরে ঠান্ডা অনেক। আম্মা, আমাকে বিদায় করার এত তাড়া আপনার? মালার বুক কেঁপে উঠল। মেয়ে তার দিকে আঙুল তুলছে। পরী কি জানে না যে ওকে বিদায় দিতে কতখানি কষ্ট হচ্ছে মালার? জানলে এই প্রশ্ন করতো না। মালা জবাব দিল না। পরীর হাত ধরে নিচে নেমে এলেন। পরী নিচে এসেই জুম্মানকে খুঁজতে লাগলো। আজ সারাদিন সে দেখেনি ছোট ভাইটাকে, সবার মাঝে জিজ্ঞেস করতেও পারেনি। এখন যাওয়ার সময় তো জিজ্ঞেস করতেই পারে। পরী মুখ ফুটে কিছু বলার আগে জুম্মান এসে হাজির। ভাইকে কাছে টেনে পরি বলে, কোথায় থাকিস তুই? আজ আমার সাথে দেখা করলি না কেন? তোমারে দেখলে আমার কান্না পায় আপা, আমারে ছাইরা চইলা যাবা। বলতে বলতে কেঁদে ওঠে জুম্মান। পরি বলে, কাঁদিস না জুম্মান, আমি আবার আসবো, তুই আমাকে আনতে যাবি কিন্তু। জুম্মান মাথা নাড়ে। পরি বিদায়ের সময় যেন কাদা ভুলে গেছে। বাড়ির বাকি সবাইরই একই অবস্থা। বিয়েটা উলটপালট হওয়াতে কারো বিস্ময় এখনো কাটেনি। কিসের কান্নাকাটি? পরীর চোখের জল ফেলল রূপালীর কোলে নবজাতক শিশুটিকে কোলে নিয়ে। অল্প দিন ধরে সে দুনিয়ার আলো দেখেছে। পরী চেয়েছিল নিজে লালন পালন করবে, কিন্তু তা আর হলো না। সবার থেকে বিদায় নিল পরী। মায়ের হাত ধরে বাইরে পা দিল। যেই ঘর ওর নিজের ছিল, আজ সেই ঘর থেকে বঞ্চিত হলো সে। আজকের পর থেকে নিজের বাড়িতে মেহমান হিসেবে আসতে হবে পরীকে। কথাটা ভাবতেই দম বন্ধ হয়ে আসে পরীর। গরুর গাড়ি দাঁড় করানো, সেখানে যেতেই হুঁশ ফিরল পরীর। শক্ত করে মালাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। মালার চোখের পানিও বাদ সাধল না। মেয়েকে কিছুক্ষণ আলিঙ্গন করে গাড়িতে তুলে দিল। গাড়ি চলতে শুরু করলো। কেউই যাচ্ছে না পরীর সাথে, শুধু সায়ের আর পরী। বাড়ির ভেতরে হারিকেন জ্বলছে। রাত বাড়ছে বিধায় কোনো মানুষের শব্দই পাওয়া যাচ্ছে না। শিয়াল, কুকুর, ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে, সাথে গরুর পায়ের শব্দ। সায়ের গম্ভীর হয়ে বসে আছে। পরী থেকে বেশ দূরত্ব বজায় রেখে বসেছে। একবারও তাকায়নি পরীর দিকে। দেখে মনে হচ্ছে কিছু ভাবছে সে। পরী এতক্ষণ ধরে সায়েরকে দেখে চলছে। এই মুহূর্তে ওর স্বামীর মাথায় কি চলছে তা জানার দরকার। কিভাবে কথা শুরু করবে ভেবে পাচ্ছে না পরী। কিছুক্ষণ ইতস্তত করে বলেই ফেলল, আপনি কিছু ভাবছেন? এতক্ষণ পর পরীর দিকে তাকালো সায়ের। অন্যমনস্ক ছিল বিধায় পরীর কথা কানে গেল না। সে বলল, কিছু বলবেন? বললাম, আপনি কেন বিয়েতে রাজি হলেন? আমাকে দেখলেই তো 10 হাত দূরে যেতে বলতেন, এখন কেন বিয়ে করলেন? আপনার বাবা বলছে তাই। আব্বা বলল আর আপনি রাজি হয়ে গেলেন? আমি তো আপনাকে বলছি যে আপনার বাবা আমাকে যতটুকু করতে বলেন আমি ঠিক ততটুকুই করি। আপনাকে বিয়ে করতে বলছে তাই করেছি, না হলে করতাম না। শেষ কথায় অপমানিত বোধ করলো পরী। কুসুমের মুখে শুনেছে কত ছেলেরা নাকি পরীর জন্য পাগল, অথচ এই ছেলেটাকে দেখো। পরী রাগ করে মুখ ঘুরিয়ে নিল। সে আর কোনো কথা বলল না। দুহাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে পরী। এত রাত অবধি জেগে থাকা সম্ভব নাকি? আরো কতদূর কে জানে। সায়ের জেগে আছে। পরীর দিকে তাকিয়ে রইল এবার। এখনো মুখটা দেখা গেল না। নেকাবের আড়ালে সৌন্দর্য নিয়ে ভাবছে সায়ের। কেমন দেখতে মেয়েটি? লোকজনের মুখে বলা চেহারার থেকে বাস্তব চেহারা কি বেশি মাধুর্যময়? একটু অপেক্ষা করলেই দেখতে পাবে সায়ের। মধ্যরাতে গাড়ি থামল নবীনগর। বাকি পথটুকু হেঁটে পাড়ি দিতে হবে। তবে সমস্যা হলো পরী, সে এখনো ঘুমাচ্ছে। এবার কিভাবে ডাকবে সায়ের? সেই চিন্তায় ঘামছে সায়ের। অস্বস্তিকর লাগছে ওর। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে, উপায় খুঁজতে লাগলো। কিন্তু কপাল খারাপ যে কোনো উপায়ন্তর না দেখে সায়ের নিজেই ডাকলো পরীকে, শুনছেন? এবার উঠতে হবে।
চোখ মেলে তাকালো পরি, ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে? আমরা পৌঁছে গেছি, নামতে হবে। পরি নামলো গাড়ি থেকে। সায়ের ব্যাগ হাতে নিয়ে হাঁটা ধরলো। পরির ঘুম ভাব কমেনি, দুলছে আর হাঁটছে। সায়ের তা খেয়াল করে বলল, এভাবে হাঁটলে পড়ে যাবেন তো, হাত ধরে হাঁটবেন। থমকে দাঁড়িয়ে পরি বলল, আমি পারবো। আপনার হাত ধরতে যাব কেন? বাকি জীবন তো আমার হাত ধরেই কাটাতে হবে। তাহলে আজকে না হয় বাদই দিলাম, বাকি জীবন আপনার হাত ধরবো। সায়ের আর কথা বলল না, পরিও হাত ধরল না। কিছুক্ষণ হেঁটে ওরা একটি বাড়িতে পৌঁছালো। অন্ধকারে ঠিক বুঝতে পারলো না পরি কি বাড়িটা কেমন দেখতে তাও আন্দাজ করতে পারলো না। তবে উঠোনে দাঁড়িয়ে এটা বুঝলো যে এখানে বেশ কয়েকটা ঘর আছে। সায়েরের পিছু পিছু পরি একটা ঘরের সামনে দাঁড়ালো। দরজায় কয়েকটা টোকা দিল সায়ের। ভেতর থেকে আওয়াজ এলো, ক্যাডা রে? এত রাইতে দরজা গুতায় কেডা? সায়ের জবাব দিল, ফুপু, আমি শেহরান। একটু পরে একজন 50-এর বেশি বয়স্ক মহিলা হারিকেন হাতে দরজা খুলল। সায়েরকে দেখে সে খুশি হয়ে বলে, এত রাইতে কই থাইকা আইলি? ফুপু বলতে বলতে সায়ের ঘাড় ঘুরে পরির দিকে তাকালো। মহিলাটি হারিকেন নুচিয়ে পরীকে দেখে বলল, এই ছুরিটা কেডা? পরি অবাক হলো মহিলার কথা শুনে, কিন্তু পর মুহূর্তেই থমকে গেল। সায়ের জবাব দিয়েছে, আমার বউ।